ইতিমধ্যেই ট্যুরের উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি আমরা? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে যাব এক ঐতিহাসিক সফরে। আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সংস্কৃত ডিপার্টমেন্ট থেকে শিক্ষামূলক একটি ভ্রমণের আয়োজন করা হয়েছিল। গন্তব্য ছিল নালন্দা, রাজগীর এবং বোধগয়া। বইয়ের পাতায় পড়া সেই প্রাচীন ইতিহাসকে সামনে থেকে দেখার অভিজ্ঞতা ছিল জাস্ট অসাধারণ। আর এই পুরো ট্রিপে আমরা বন্ধুরা মিলে কতটা মজা করলাম আর কি কি দেখলাম আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমি চেয়েছিলাম এই 3টে প্লেসের ভিডিও একসাথেই দেওয়ার, তাই এই ভিডিওটা খুব শর্ট ফর্মে রেডি করছি। কিন্তু পার্ট পার্ট করে অবশ্যই ভিডিওগুলো থাকবে, কেননা ভিডিওটা অনেকটা লং হয়ে গেলে আপনাদের দেখতেই ইচ্ছা করবে না। তো চলুন একদম দেরি না করে শুরু করা যাক। সকল বন্ধু বান্ধবীরা একসাথে আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম। আমাদের বাস ছাড়া হয়েছিল বর্ধমান ইউনিভার্সিটি থেকেই। আপনারা চাইলে ট্রেনে অবশ্যই যেতে পারেন। ট্রেনে গেলে খরচা এবং পরিশ্রম দুটোই কিন্তু অনেকটাই কম হবে। কভু ধরণীরে করি বরণিয়া, কভু বিপুল ধ্বংসধন্যা। আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা। এই যে এত সুন্দর কণ্ঠে আপনারা কবিতা এবং গান শুনতে পেলেন, তিনি হলেন আমাদের ডিপার্টমেন্টের এইচওডি এবং আর্টস ডিপার্টমেন্টের ডিন। ওনার সম্পর্কে প্রশংসা শুরু করলে হয়তো ভিডিওতে সম্পূর্ণ করা সম্ভবই হবে না, তাই সংক্ষেপে পরিচিতি করালাম। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, কিছু মুহূর্তকে মনের কোণায় জমিয়ে রাখা। আর স্যারের গলার এত সুন্দর সুর শুনতে শুনতে কখন যে অন্ধকারের উষা পেরিয়ে ভোরের আলো ফুটে উঠল, আমরা কেউই বুঝতে পারিনি। সত্যি, এমন গুরুদের সান্নিধ্য পাওয়া ভাগ্যের ব্যাপার। দীর্ঘ সফরের ক্লান্তি শেষে আমরা অবশেষে পৌঁছালাম রাজগীরের সঙ্গম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। রাজগীরেই আমরা স্টে করেছিলাম। এবার আমরা একটু ফ্রেশ হওয়ার পর বেরিয়ে পড়লাম নালন্দা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। আর আমাদের এঙ্গেজমেন্ট কতটা তুঙ্গে সেটা তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতেই পারছেন। আর এই দেখুন, খুশিতে একজন নাচতেই শুরু করে দিয়েছে। প্রথম দিন আমাদের গন্তব্য ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে আমরা গিয়েছিলাম বিহারের নালন্দা জেলার ঐতিহাসিক রাজগীরে অবস্থিত শ্রী ঋষভ দেবের শ্বেতাম্বর জৈন মন্দিরে। এই ভিডিওটা অতি সংক্ষেপে আমি সারার চেষ্টা করছি, তাই পুরোপুরি তথ্য আমি দিতে পারছি না। আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। দেখুন, এখানে কিন্তু ছবি তোলা নিষেধ। আমি কোনো রকমভাবে তুলে এর জন্য ক্ষমা চাইছি, কারণ আমি প্রথমে লেখাটা পড়িনি যে এখানে ছবি তোলা নিষেধ বলে। আর বাঁদিকে থাকা সোনালী আভাযুক্ত খোদাই করা প্রধান মন্দির এবং তার পাশেই রয়েছে সাদা মার্বেলের ছোট্ট মন্দির। এখানকার স্থাপত্য শৈলী এর প্রধান আকর্ষণ। মন্দিরের চূড়া থেকে আরম্ভ করে পুরো মন্দিরই কিন্তু সুসজ্জিত। জৈন ধর্ম মতে 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন এই রাজগীরেই নির্বাণ লাভ করেছিলেন। এছাড়াও ভগবান মহাবীর এখানে দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। এখান থেকে আমরা বেরিয়ে হিউয়েন সাং মেমোরিয়াল হল এবং বৌদ্ধ মূর্তি দর্শনের জন্য বেরালাম। হিউয়েন সাং মেমোরিয়াল হল এটি 7ম শতাব্দীর বিখ্যাত চীনা পর্যটক এবং পণ্ডিত হিউয়েন সাংয়ের স্মরণে নির্মিত। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল পড়াশোনা ও অধ্যাপনা করেছিলেন। মন্দিরটির স্থাপত্য ভারত ও চীনের মিশ্র শৈলী ফুটে উঠেছে। মেমোরিয়াল হলের মূল চত্বরে বা ঠিক তার পাশেই রয়েছে বৌদ্ধ মূর্তি, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটি হলো ভগবান বুদ্ধের প্রশান্ত রূপের প্রতীক। হলের ভিতরে হিউয়েন সাং এর একটি বড় মূর্তিও এখানে রয়েছে অত্যন্ত সুন্দর কারুকার্য সহ জিনিসপত্র, যেখান থেকে পর্যটকরা তাদের ইচ্ছে মতো জিনিস ক্রয় করতে পারেন। চীনের সেই বিখ্যাত পরিব্রাজক যিনি আজ থেকে প্রায় 1400 বছর আগে জ্ঞান অন্বেষণের জন্য সুদূর চীন থেকে এই নালন্দায় ছুটে এসেছিলেন, তারই স্মৃতিতে এই বিশাল সৌধ। এই স্থাপত্যের দিকে তাকালে ভারত আর চীনের প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন চোখে পড়ে। ঠিক পাশে রয়েছে বুদ্ধদেবের এক অতি শান্ত সৌম্য মূর্তি, যা এই চত্বরে এক আলাদা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে রেখেছে। চারিদিকে সবুজ ঘাস আর শান্ত প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থমকে গেছে। আমাদের মতো যারা নালন্দার ধ্বংসাবশেষ দেখতে আসেন তাদের জন্য এই মেমোরিয়াল হলটি দেখা সত্যি এক বিশেষ পাওনা। অবশেষে আমরা পৌঁছেই গেলাম ইতিহাসের সেই মহামূল্যবান ঠিকানায়, প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ে। আজ থেকে প্রায় 1500 বছর আগে এটি ছিল বিশ্বের শ্রেষ্ঠতম শিক্ষাকেন্দ্র। এই শিক্ষা কেন্দ্রে যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার ছাত্র জ্ঞান আরোহণের জন্য ছুটে আসতেন। 5ম শতাব্দীতে গুপ্ত সম্রাটদের হাত ধরে এর পথ চলা শুরু। একসময় এখানে কয়েক হাজার শিক্ষক আর প্রায় 10,000 ছাত্র একসাথে থাকতেন। ভাবলে অবাক লাগে, এখানকার গ্রন্থাগারে এত বই ছিল যে যখন তাতে আগুন দেওয়া হয়
সেই আগুন টানা ৩ মাস ধরে জ্বলেছিল। আজ শুধু এই ইটের দেওয়াল আর ধ্বংসাবশেষগুলোই অবশিষ্ট আছে, কিন্তু প্রতিটি কোণ থেকে যেন ইতিহাসের এক গৌরবময় শিল্পগুলোর গল্প শোনা যায়। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এই অসাধারণ স্থাপত্য সত্যি আমাদের গর্ব। এখানে থাকা সারিপুত্র স্তূপ, যেটি নালন্দার সবথেকে আইকনিক স্ট্রাকচার। জানেন কি, নালন্দা ছিল বিশ্বের প্রথম সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়, যেখানে ছাত্র এবং শিক্ষকদের থাকার জন্য আলাদা আলাদা কক্ষ ছিল, যার অবশেষ আজও এখানে স্পষ্ট দেখা যায়। নালন্দার সবথেকে বড় আকর্ষণ ছিল এর পাঠাগার, যার নাম ছিল ধর্মগঞ্জ। রত্নসাগর, রত্নদধি, রত্নরঞ্জক, এই 3টি বিশাল ভবনে সংরক্ষিত ছিল লক্ষ লক্ষ পাণ্ডুলিপি। কথিত আছে, বখতিয়ার খলজির আক্রমে যখন এই পাঠাগারে আগুন লাগানো হয়, তখন বইয়ের সংখ্যা এত বেশি ছিল যে আগুন নেভাতে কয়েক মাস সময় লেগেছিল। ছবিতে যেটা দেখা যাচ্ছে, মনে হয় এটি ছিল বিশ্ববিদ্যালয়ের একটি কূপে। এই বিশ্ববিদ্যালয়ের মাত্র কিছু অংশই মাটি থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিশ্ববিদ্যালয় ভ্রমণের পর আমরা রিসোর্টে ফিরে গেলাম। পরের দিন সকালে রিসোর্টের ছাদ থেকেই পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ। চারিদিকের এই শান্ত আর মনোরম পরিবেশ থেকে মনে হচ্ছে যেন প্রকৃতির কোলে হারিয়ে গেছি। রাজগীরের এই স্নিগ্ধতা সত্যিই মন ভালো করে দেয়। পরের দিন আমাদের গন্তব্য ছিল রাজগীর। যেহেতু আমরা রাজগীরে স্টে করেছিলাম, তো ওখান থেকে খুব কাছেই কিন্তু আমরা ভ্রমণ সম্পন্ন করতে পেরেছি। এখানকার ঘোড়ার গাড়ি, যেটাকে স্থানীয়ভাবে টাঙ্গা বলা হয়, এই ঘোড়ার গাড়ি বা টাঙ্গার চড়া এক দারুণ অভিজ্ঞতা। টকবক শব্দে ঘোড়ার পিঠে চড়ে চারপাশের ঐতিহাসিক দৃশ্যগুলো দেখার মজাই আলাদা। মনে হচ্ছে যেন এক নিমেষে পুরনো দিনের রাজকীয় মেজাজে ফিরে গেছি। রাজগীরে এলে এই টাঙ্গা রাইড কিন্তু একদম মিস করবেন না। ঘোড়ার গাড়িতে যাওয়ার সময় রাস্তার দুপাশের দৃশ্যগুলো জাস্ট মন্ত্রমুগ্ধকর। পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা পথ আর চারিদিকের এই সবুজ প্রকৃতি সব মিলে এক অদ্ভুত মায়াবী পরিবেশ। এটি হলো রাজগীরের বিখ্যাত মণিভদ্র মঠ, বা স্থানীয়ভাবে মণিয়ার মঠ বলা হয়। মা মনসা ঠাকুর প্রকাণ্ড আর পুরনগর নিবাসীকে সেফটি করত। এই মনুমেন্ট জঙ্গল ঝাড়ি মাটি চলাই ছিল, যখন এর খোদাই 1861 ইসবিতে লর্ড ক্যানিংডম শাহ করেছিলেন। 18 ফিট খোদাই করার পর এখান থেকে মা মনসা ঠাকুর প্রতিমা পাওয়া গেছে, যেটা এখনো নালন্দা মিউজিয়ামে আছে। কেন কি পুরনো প্রতিমা, এটা ফরেস্ট এরিয়া ছিল, চোরি হবার ভয় ছিল। এর উপরে গুম্বদ, এক 4 সাইডে শিব পরিবারের প্রতিমা ছিল, সমস্ত 1934 আর্থকুইকে নষ্ট হয়ে গেছে। এর ভিতরে যাওয়ার যে দরজাটা ছোট দেখছেন, এই সম্পর্কে বলা যায় আগে भी কত লোক নাস্তিক থাকতেন, যিনি মন্দিরে যাওয়ার সময় সরটা নিচু করে যেতেন না। এই জন্য রাজাগুলো দরজাটা ছোট করে দিতেন, কি তাকি স্যার অটোমেটিক নেমে যাবে। এই জায়গাতে কৃষ্ণ ভগবান, ভীম আর অর্জুন এসেছিলেন। এসে রাজা জরাসন্ধর সঙ্গে যখন মল্লযুদ্ধের যাচনা করেছিলেন, তাহলে ভীমকে জরাসন্ধ সঙ্গে মল্লযুদ্ধ হয়েছিল। রাজা জরাসন্ধ আর ভীমকে মল্লযুদ্ধ আগে পাথলে রাখা আছে, ওইখানে 27 দিনের হয়েছিল। 27 দিন মধ্যে 27 বার ভীম জরাসন্ধকে 2 ভাগে ছিঁড়ে দিচ্ছিলেন। 28वां দিন আগে মাটি রাখা আছে, ওইখানে হয়েছিল। কৃষ্ণ ভগবান ইশারা করেছিলেন, তাহলে আমের দাঁতনটা ছিঁড়ে উল্টো করে ফেলতে বলেছিলেন। তারপরে ভীমের হাতে জরাসন্ধের মৃত্যু। अब এখানে যত লোহার পার্টস গুলো যে দেখছেন, এটা সমস্ত পরে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থ্রু এটা প্রোটেকশন জন্য নেন। যিনি গাইড ছিলেন সেই মহাশয় আমার অনেকটাই হেল্প করে দিয়েছেন। তো এই বিষয়ে আমার আর আশা করি আপনারা পুরো কাহিনীটাই বুঝতে পারলেন। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম বিম্বিসার জেলে। কথিত রয়েছে, মগধের শক্তিশালী রাজা বিম্বিসারকে তারই নিজের ছেলে অজাতশত্রু সিংহাসনের লোভে এই কারাগারে বন্দি করে রেখেছিলেন। সেরকম কিছু অবশিষ্ট এই জেলের মধ্যে নেই। এরপর আমরা চলে এলাম রোপওয়ের কাউন্টারে। বর্তমানে এখানে মাথাপিছু টিকিট মূল্য 120 টাকা। রোপওয়েতে চড়ে পাহাড়ের ওপর দিয়ে ভেসে যাওয়ার অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। ওপর থেকে রাজগীরের সবুজ পাহাড়ের ভিউটা জাস্ট অবিশ্বাস্য। প্রায় কয়েক মিনিটের এই রোমাঞ্চকর রাইড শেষ করে আমরা পৌঁছে গেলাম রত্নগিরি পাহাড়ের চূড়, যেখানে অবস্থিত এই ধপধপে সাদা বিশ্ব শান্তি স্তূপ। এই স্তূপটি ভারত এবং জাপানের বৌদ্ধ মৈত্রের একটি অনন্য নিদর্শন। 1969 সালে জাপানি বৌদ্ধ সন্ন্যাসী নিচি দাতসু ফুজি এটি নির্মাণ করেছিলেন। অনেকটা চড়াই পথ আর বেশ খানিকটা কষ্ট করে আমরা উঠে এলাম রাজগীরের পবিত্র গৃদ্ধকূট পর্বতে। এর চূড়াটি দেখতে অনেকটা শকুন বা গৃদ্ধর মতো,
তাই এর নাম গৃদ্ধকূট। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আমরা যা দেখলাম তা সত্যি অসাধারণ। সামনে দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি আর স্নিগ্ধ নীল আকাশ। এই জায়গাতেই ভগবান বুদ্ধ তার জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন এবং ধর্ম প্রচার করেছিলেন। ওখান থেকে বেরিয়ে এসে আমরা রওনা হলাম। তারপর রাজগীর চত্বরে আমরা দর্শন করলাম মা দুর্গার এক অতি প্রাচীন এবং জাগ্রত মন্দির। ঠিক তার পাশেই আমরা দেখে নিলাম সীতাকুণ্ড এবং গৌরীকুণ্ড। রাজগীরের এই ব্রহ্মকুণ্ডের আসল ম্যাজিক হলো এর জল। ভাবতে অবাক লাগে, মাটির তলা থেকে আসা এই জল সব ঋতুতেই প্রাকৃতিকভাবে গরম থাকে। ব্রহ্মকুণ্ডের পাশেই রয়েছে পবিত্র সপ্তর্ষি মন্দির, সাথে রয়েছে রাম সীতা ও লক্ষ্মণ মন্দির, হনুমান মন্দির এবং মহাকাল মন্দির। এই পূর্ণ স্থানে অনেকেই স্নান করছিলেন, তাই পুরো ভিডিও ফুটেজটা নেওয়া হয়নি। তারপর আমরা গেলাম মিউজিয়ামে। সেখান থেকে আমরা ফিরে গেলাম রিসোর্টে রাত্রি অতিবাহিত করার পর সকালে বোধগয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু দুঃখের ব্যাপার এই যে সেখানে কোনো ভিডিও কিন্তু আমি নিতে পারিনি, কারণ সেখানে শুধু ফোনে নয়, সমস্ত ইলেকট্রনিক ডিভাইসই নিয়ে। এই সেই জায়গা যেখানে অশ্বত্থ গাছের নিচে দীর্ঘ তপস্যার পর গৌতম বুদ্ধ পরম জ্ঞান বা বোধিলাম। ভিডিওর পরের পার্টগুলো মিস করবেন না, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না। দারুণ একটা অপূর্ব অভিজ্ঞতা সামিল হলাম আর অনেক অনেক এনজয় করলাম। করমটাও খুব সুন্দর ছিল। স্মৃতিগুলো সাথে নিয়ে নালন্দা, রাজগীর, বোধগয়াকে বিদায় জানালাম। তবে এই ভ্রমণের প্রশান্তি আমার মনে থেকে যাবে আজীবন।